নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এবিপি আনন্দ জিএসটি কনক্লেভ 2025-এ। Presented by Sri Leathers, co-powered by Orient Jewelers, Vidol, Shamuta Cooperative Development Bank Limited, Chase Me, Priyo Gopal Bishoi. Partnered by Rungta Steel TMT Bar, Nico Park. Our digital partner, ABP Live. আরও একটি বিশেষ প্যানেল ডিসকাশন নিয়ে চলে এসেছি আমি মৌ। আর আজকে আমাদের প্যানেল ডিসকাশনকে লিড করবে দ্য ভেরি ভেরি পপুলার ব্রডকাস্টার অরিজিৎ চক্রবর্তী। আমাদের এইবারের প্যানেলে যারা আছেন এক এক করে তাদেরকে ডেকে নেব মঞ্চে। লেটস ওয়েলকাম অন স্টেজ মিস্টার দেবাশিস ভট্টাচার্য, সিইও, সমতা কোঅপারেটিভ ব্যাংক। ওনাকে জয়েন করছেন মিস্টার বিপ্লব ঘোষ, ম্যানেজিং ডিরেক্টর, ওরিয়েন্ট জুয়েলার। নেক্সট প্যানেলিস্ট মিস্টার হীরক ভট্টাচার্য, ডিরেক্টর, শালিমার। ম্যাম দেবশ্রী রয় সরকার, ম্যানেজিং ডিরেক্টর, ফিয়ারলেস হোটেলস লিমিটেড। স্বাগত জানাই খুশবু খোসলা ম্যামকে, ম্যানেজিং ডিরেক্টর, সেলস and marketing, Khosla Electronics. And joining the discussion is Mr. Anirban Dotto, market expert. And now আমাদের panel is complete, so let the discussion begin. Arijit, over to you. আমরা একটা খুব কঠিন সাবজেক্টকে সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমেই আমি মিস্টার দেবাশিস ভট্টাচার্যের কাছে চলে যাব। সমতা কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সিইও হিসেবে তিনি এসেছেন। মিস্টার ভট্টাচার্য, আমাদেরকে একটু বোঝান যে ধরুন কোঅপারেটিভ ব্যাংক যেখানে মূলত মধ্যবিত্ত কিংবা গরিব মানুষেরা টাকা রাখেন, সেখানে এই জিএসটি ইমপ্লিমেন্ট করা এবং তাদেরকে বোঝানো, এটা আপনাদের কাছে কতটা সহজ কিংবা কঠিন হয়ে যাচ্ছে? কোঅপারেটিভ ব্যাংকের বিষয়টা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু জিএসটির যে পরিকাঠামো, সে পরিকাঠামো কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে একটা ব্যয়বহুল ব্যাপার। আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভা থেকে একটা দিক আমাদের বুঝতে হবে যে জিএসটি যেমন প্রয়োজন, সবার ক্ষেত্রেই প্রয়োজন, কারণ এক দেশ একই আইন চলবে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় যদি মেডিক্লেম বা লাইফ ইন্স্যুরেন্সের মতো আমাদের কোঅপারেটিভের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, তাহলে পরিকাঠামোগত যেমন আমাদের খরচও কমবে, তেমনি যারা আমাদের সদস্য আছে বা গ্রাহক আছে তারাও উপকৃত হবে। অনেক ধন্যবাদ সিইও দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে। আমি আবারও আপনার কাছে আসব, তবে এরপরে আমরা সেই মানুষটার কাছে যাব যিনি এমন একটি ইন্ডাস্ট্রি থেকে এসছেন যেখান থেকে বাঙালির শুধুমাত্র কেনাকাটি না, বাঙালির একটা ইমোশন বা বলা চলে ভারতীয়দের একটা ইমোশনও জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে জুয়েলারি বা গহনা। আমরা আজকে আমাদের এখানে অতিথি হিসেবে পেয়েছি মিস্টার বিপ্লব ঘোষ মহাশয়কে, যিনি এমডি ওরিয়েন্ট জুয়েলার্স। আমরা সরাসরি মিস্টার ঘোষের কাছে চলে যাব এইটা বুঝতে যে আপনি আমাদেরকে একটু বোঝান গহনা বা জুয়েলারিতে জিএসটি স্ট্রাকচারটা ঠিক কীরকম। যখন জিএসটি ছিল না, যখন ভ্যাট ছিল, তখন স্টেট ওয়াইজ রেটগুলো ডিফারেন্ট ছিল। জিএসটি হওয়ার কারণে আমাদের প্যারালাল হয়ে যায় রেটটা। এতে করে কি রেটটা, গোল্ড রেট যেটা, সেটা আমরা সমান রাখতে পেরেছি। জিএসটি হওয়াতে রেটটা আমাদের সবার জন্যই সমান। ইনভয়েস হয়ে যাওয়াতে আমরা ট্র্যাক করতে পারি সব কিছু। জিএসটি হওয়াতে অনেক কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, অনেক কিছু সুন্দর হয়েছে। জুয়েলারি ইন্ডাস্ট্রিটা তো আমাদের একদম প্রত্যেকটা বাড়ির হৃদয়ের সাথে জোড়া থাকে আর জুয়েলাররা সবাই ভেবেইছিলাম যেহেতু সবখানে কারেকশন হচ্ছে, সেহেতু হয়তো আমাদের জুয়েলারিতেও কারেকশন হবে, কিন্তু সেটা হয়নি। কারেকশনটা যদি কারেকশনটা হয় তাহলে সবার জন্যই ভালো হবে। এটা অনেক ধন্যবাদ। তো এরপরে আমরা পেয়েছি আপনাদের খুবই পরিচিত শালিমার ইন্ডাস্ট্রির থেকে ডিরেক্টর হীরক ভট্টাচার্যকে। তো আমি ওনার কাছে চলে যাব। আমি একটু দর্শকদের বোঝাতে বলবো যে এই যে এফএমসিজি গুডস রয়েছে, সেখানে যে জিএসটির পরিবর্তন, সেটা
শহুরে এবং গ্রামীণ মানুষের জীবনে কতটা ছাপ কিংবা পরিবর্তন ফেলছে একটু যদি বুঝিয়ে বলেন। প্রথমে আমি এবিপিকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই টপিকটা আনবার জন্য, কেননা সেপ্টেম্বর যখন এই চেঞ্জটা এলো তারপর এই ধরনের একটা ডাইরেক্ট আলোচনাটা খুব প্রয়োজন ছিল। যেরকম এফএমসিজিতে সেখানে কিন্তু খুব সিলেক্টেড আইটেমসের ওপর ওনারা কমিয়েছেন। কিছু কিছু যেরকম আমাদের ক্ষেত্রে নারকোল তেলে আগেও 5% ছিল জিএসটি, এখনও 5% আছে। হেয়ার অয়েল ক্যাটাগরিতে, হেয়ার অয়েল মানে যেরকম আপনার জ্যাসমিন হেয়ার অয়েল, জুঁই ফুলের হেয়ার অয়েল, বা অনেকে বাদাম তেল ইউজ করে, অনেকে আমলা ইউজ করে, আমি জেনারেল সেন্সে বলছি, তা সেখানে 18% ছিল, সেটা 18%টা 5% হয়। আমাদের যেরকম নিজস্ব একটা জ্যাসমিন হেয়ার অয়েল যেটা আছে, আমাদেরটা আয়ুর্বেদিক জ্যাসমিন, সেটা আমাদের 12% ছিল, সেটা 5% হয়। এগুলোতে সাধারণ কনজিউমারের অত্যন্ত বেনিফিট হয়েছে একটা জিনিস ভেবে যে হ্যাঁ আমার দামটা কমবে। আমি ধরি 5 টাকার মালটা কিনতাম, যেটা প্রাইস সেন্সিটিভ মার্কেটে, রুরাল বেল্টের কথা বলছি, যারা 1 টাকা 5 টাকা ডেইলি স্যাশে কিনতো, তারা হয়তো নিজেদের আপগ্রেড করবে বোতলে, যেগুলো 10 টাকার বোতল বা 15 টাকার বোতল। যেই মুহূর্তে এইটা হবে তখন একটা আপট্রেডিংয়ের ব্যাপার হয়। আপট্রেডিং মানে আমি 5 টাকার মাল ইউজ করতাম, সেই 5 টাকার প্রোডাক্টটাকে ছেড়ে আমি একটু নিজেকে আপগ্রেড করলাম, 8 টাকায় গেলাম। এবার আরেকটা, যারা ম্যানুফ্যাকচারার্স আছে, ম্যানুফ্যাকচারার্সদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ভলিউম সেন্ট্রিক অ্যাডভান্টেজ হতে পারে, যেখানে ওরা যেহেতু জিএসটির ইম্প্যাক্টটা কম, হ্যাঁ আমার 18 থেকে 5 গেল, সেই যে 13% মাইনাসটা যেটা হলো, সেইখানে আমি ফিল আপ করতে পারি। ইনস্টেড অফ চেঞ্জিং দ্য এমআরপি আমি ভ্যালু অ্যাডিশন করতে পারি, যে আমি বেশি এমএল দিলাম। তো এই ধরনের অ্যাডভান্টেজ ব্যালেন্স দুটো জায়গাতেই আছে। আবার ডিসঅ্যাডভান্টেজটা কি, ধরুন আমি একটা ডিস্ট্রিবিউটার, আমি 300 ইউনিট আমি কিনেছি, আমি 18% জিএসটি দিয়ে কিনেছি, 21 তারিখের পর ওটা 5% হয়ে যায়, আমি 18% 21 তারিখের আগেই আমি ওটাকে বিল করে বের করে দিয়েছি। ওই সময় একটা আমরা রিলেটেড ডিপ দেখব ইন দ্য পারচেজ ইন্ডেক্স। কেননা সেই সময় দোকানদাররা কোনো মতেই নতুন প্রোডাক্ট কিনবে না, আগে ওরা স্টকটা ক্লিয়ার করার চেষ্টা করবে। তো এগুলোর আরেকটু মানে একটা বাফার টাইম বা এই জিনিসপত্রগুলো যদি একটু আরও ইনডেপথ যাওয়া যেত আলোচনাতে, যখন আমরা ডিক্লেয়ার করলাম, সেই জিনিসগুলো এফেক্ট করে এফএমসিজি মার্কেটটা। খুবই কস্ট সেন্সিটিভ ব্যাপারটা। একদমই অনেক বড় এবং শক্ত বিষয় আপনি কিন্তু সহজে আমাদের বুঝিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, বাঙালি যে ভ্রমণ পিপাসু একটি জাতি, সেটা কিন্তু সকলেই জানে। আমরা ঘুরতে বেড়াতে ভালোবাসি, আর সেই ভ্রমণের কথা উঠলেই আমাদের আজকে দেবশ্রী রয় সরকার রয়েছেন, পিয়ারলেস হোটেলসের এমডি। আমরা তার কাছে চলে যাব যে ম্যাডাম, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন, এই যে জিএসটির পরিবর্তন, বিশেষ করে 7,500 টাকার তলায় বা কমে যে ঘরগুলো, হোটেলগুলো পাওয়া যায়, তার বেনিফিটটা কি এন্ড কাস্টমার অবধি, অর্থাৎ যারা হোটেলে গিয়ে থাকছেন তারা কি সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে, কিংবা সেই অ্যাডভান্টেজের জন্য আপনি কি মনে করছেন যে ডোমেস্টিক হোটেল ইন্ডাস্ট্রি বা ডোমেস্টিক ট্যুরিজম কিছুটা হলেও বুম করতে পারে? হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা আমরা যারা আতিথেয়তা ব্যবসায় রয়েছি, এই ব্যবসাটা একটু সিজনাল ব্যবসা। আজকে একটা হোটেল চালাতে বা সেবা দিতে গ্রাহককে শুধু তো ঘর, বিছানা, আসবাবপত্র থাকলেই তো হবে না, এর অনেক সার্ভিস দিতে হবে। ঠিক সময় এসিটা চালানো, টেলিভিশন, ইলেকট্রিসিটি, প্লাস খাবার আমরা যেটা সার্ভ করি, এই প্রত্যেকে কিছু কিছু অংশে একটা আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট ফেরত পেতাম। দ্যাট ওয়াজ 5%, where by GST was about 12%. এই জিএসটি যেখানে রেটটা আমার ঘর ভাড়ায় ছিল 12%, এখন এটা কমে এসছে 5%-এ। তার সাথে যেটা আমাদের ইম্প্যাক্ট করেছে হোটেল ইন্ডাস্ট্রি, বিশেষ করে যারা মিড মার্কেট রেঞ্জে, সেটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা 5% ছিল, সেটা এখন বন্ধ করে দিয়েছে। এতে মেইন যাদেরকে ইম্প্যাক্ট করবে বা যাদেরকে এটা প্রভাব ফেলবে,
বিশেষ করে বাজেট বা মধ্যবিত্ত শ্রেণীর হোটেলগুলো। বাজেট বা মধ্যবিত্ত বলতে কি, যারা 7,500-এর নিচে ঘর ভাড়া দিচ্ছে। প্রচণ্ড একটা জটিল হিসাব, যদিও আপনি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলেন। তারপরে আমরা আজকে পেয়ে গেছি এমন একজন মানুষকে যেখানে আমরা একটু টাকা জমলেই আমাদের লাইফস্টাইলকে একটু উন্নত করতে চাইলেই চলে যাই। সেইটা নিয়েই আমি চলে যাব আমাদের খোসলা ইলেকট্রনিক্সের এমডি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের খুশবু খোসলার কাছে, যে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন এই যে টিভি, এর যে টিভির বিভিন্ন ক্যাটাগরির যে বিভিন্ন জিএসটিগুলো ছিল সেটা এখন এক হয়ে গেছে, সেইটা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। এই নতুন জিএসটি রিফর্মে এখন প্রত্যেকটা স্ক্রিন সাইজই 18% হয়ে গেছে, যেটা একটা খুবই ভালো জিনিস হয়েছে। কেননা কি কোভিডের পরে আমরা দেখতে পেরেছি কি অনেকই লোক আজকাল থিয়েটারে যাওয়া পছন্দ করছে না, বা বাড়িতে অনেক এই ওটিটি প্ল্যাটফর্মের কালচারটা চলে এসেছে, যার জন্যে ওরা বাড়িতে বসে ফ্যামিলির সঙ্গে বা একলা টিভি স্ক্রিনেই দেখতে চায়। তো যাদের বাড়িতে এখন অব্দি 32 ইঞ্চেসের টিভি ছিল, ওরা এই দুর্গাপূজার দিওয়ালিতে নিজের স্ক্রিনটা আপগ্রেড করেছে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফস আমরা এই দিওয়ালিতে 5 pieces of 100 inches সেল করতে পেরেছি, উইচ ইজ রিমার্কেবল। আর যেটা আমাদের 50% 32 ইঞ্চেসই সেল হতো আমাদের টিভি ক্যাটাগরিতে, ওইটা এখন 50%টা কম হয়ে 43 inches হ্যাজ টেকেন ইটস প্লেস। তো মানে মধ্যম গ্রহের বাড়ির লোকরাও এখন নিজের টিভি স্ক্রিনটা আপগ্রেড করে নিজের ওই লাইফস্টাইলটা বাড়াতে চাইছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আজ থেকে হয়তো 5-6 বছর আগে অবধি এয়ার কন্ডিশনকে একটা লাক্সারি গুডস হিসেবে অনেকে দেখতো, বিশেষ করে যারা টায়ার 2 সিটি কিংবা মধ্যবিত্তরা আছে। আজকে না, এই জিএসটি রিফর্মে একটা খুব বড় ইম্প্যাক্ট এসির দামে পড়েছে, অনেকটা কমেছে, সেইটা যদি আপনি একটু বলেন। সত্যি কথা এটা, যে যত গরম পড়েছে, নাও এয়ার কন্ডিশনার ইজ নট লিমিটেড টু অনলি আরবান হাউস হোল্ডস। আমরা যেরকম জানি কি 28% ছিল আগে এসির জিএসটি, আর ওইটা 18% হয়ে গেছে, দ্যাট ইজ ফ্ল্যাট 10% অফ। আর এসি একটা খুবই হাই সেলিং, মানে অ্যাভারেজ সেলিং প্রাইস এসির খুবই বেশি হয়। ইট স্টার্টস ফ্রম সামওয়্যার অ্যারাউন্ড 28,000 to 30,000। তো ওইটার উপরে পার্সেন্টেজ যদি আমি ক্যালকুলেট করতে যাই তো 10% স্ট্রেট অ্যাওয়ে ইজ আ ভেরি বিগ অ্যামাউন্ট। ওকে, থ্যাংক ইউ। আপনার কাছে আরও একবার আসবো, তবে আমরা এই সমস্ত মানুষদের মধ্যে আরেকজনকে পেয়ে গেছি যিনি কিন্তু মার্কেট এক্সপার্ট, তিনি অনির্বাণ দত্ত। আমরা মিস্টার দত্তর কাছে চলে যাব এই প্রশ্ন নিয়ে যে এই যে জিএসটি রিফর্ম, এটা থেকে আপনার কি মনে হয় সাধারণ মানুষের জীবনে এটার কি ইম্প্যাক্ট পড়বে ওভারঅল, আপনি কি মনে করেন? আমরা বলবো যে প্রাচীর ইতিহাস ঘেঁটে আমরা দেখেছি যখনই ইনডাইরেক্ট ট্যাক্স কমানো হয় অরিজিৎ, যখনই জিএসটি কমানো হবে তার পুরো সুবিধাটা কিন্তু এই কনজিউমার্সরা পান না। তার মধ্যেখানে যত লেয়ার্স আছে, তাতে ডিস্ট্রিবিউটার থাকতে পারেন, ম্যানুফ্যাকচারার্স থাকতে পারেন, তারা সবাই কিন্তু তার কিছুটা সুবিধা পান, এবং কিছুটা পার্সেন্টেজ কিন্তু এন্ড ইউজার্স যারা, কনজিউমার্স যারা, তারা পান। কীরকম হয় দেখুন, রিয়ালিটিতে আমি যখন এসি কিনতে যাই, আমি এসির দোকানে গিয়ে বার্গেনিং করি, আচ্ছা এটার এসিটার দাম কত, আমি কিন্তু তখন জানি না এটার মধ্যে জিএসটি কত আর এটার বেসিক প্রাইস কত। আমি বলি আচ্ছা 42,000 টাকা বলছেন, এটাকে 40,000 টাকা করে দিন। আপনি 40,000 টাকা করে দিলেন। তারপরে আমি যখন ক্যাশ কাউন্টার থেকে রিসিপ্টটা নিলাম, তখন আমি দেখলাম এটার মধ্যে এত % জিএসটি আছে। তো এখন যখন 28% থেকে 18% হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা দোকানে এর পরেও জিএসটি দিয়ে এসি কিনবেন এবং আগে কিনেছিলেন, এখন হয়তো আমরা তার পুরো সুবিধাটা পাবো না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখব এসির মূল দামটাই হয়তো কিছুটা % বেড়ে গেছে। সরকারের যেটা দরকার সেটা হচ্ছে আরও ক্লোজ মনিটরিং, বাজার নিয়ন্ত্রক যারা আছেন তাদের আরও নজরদারি বাড়ানো, যাতে দর্শকরা দেখছেন সাধারণ মানুষের জীবন যন্ত্রণা, দুঃখ কষ্ট লাঘব করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে সফল হয়, এবং ভারতবর্ষের যে উন্নতির কথা আমরা বলছি সেই উন্নতির দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ। আমি আরও একবার মিস্টার ভট্টাচার্যের কাছে যাব। সেটা হচ্ছে যে কোনো ব্যাংকে যখন আমরা যাই, আমরা আগে এটা খুব প্রচলিত ছিল যে ব্যাংকে টাকা জমাতে যাই। তো আপনি কি মনে করেন যে এই জিএসটি রিফর্মটা কোনোভাবে
সেভিংসের সাথে রিলেটেড একে বাড়তে বা কমতে বা সেভিংসে কোনো এফেক্ট ফেলবে? জিএসটির এই যে পরিবর্তন আপনার হয়েছে তাতে অবশ্যই কিছু সঞ্চয়ের প্রবণতা বাড়বে, কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট অনেক ব্যবসাদার যাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে লোন করলাম বা করলাম, দেখা গেল তারা জিএসটির রিটার্ন দিতে গিয়ে বা রেজিস্ট্রেশন করতে গিয়ে খুব সমস্যায় পড়ছে। এখন আগে যেমন তাও একটু সুযোগ সুবিধা ছিল, এখন জিএসটি রেজিস্ট্রেশন করা খুব টাফ হয়ে গেছে। যদি জিএসটি রেজিস্ট্রেশন বাবদ যদি আরও সুযোগ সুবিধা যদি দেওয়া যায়, যারা ছোট ছোট ব্যবসা করে তাদের রেজিস্ট্রেশন প্রসেসটা যদি সহজভাবে হয় তাহলে খুব সুবিধা হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আরেকবার মিস্টার ঘোষের কাছে যাব। এবার এখন বিভিন্ন ক্যাটাগরির গহনা মানুষ কিনছে, সবাই যে সব সময় সোনা কিনছে কেউ সেটা নয়, কেউ হয়তো ডায়মন্ড কিনছে, কিংবা এখন অনেক কম দামের বেশ কিছু জুয়েলারি বেরিয়েছে। এইগুলোতে কি সবগুলোতে কি সমান জিএসটি আছে? জিএসটির যে মানে স্ল্যাব আছে সেটা সব জুয়েলারির ক্ষেত্রে 3%, আর শুধুমাত্র ডায়মন্ডের ক্ষেত্রে 0.25%। এবার আমরা অ্যাজ এ জুয়েলার আমরা সবসময় চাইবো যে 3% আছে সেটাকে যদি 1% করা হয়, কেন ভ্যাট যখন ছিল তখন 1% ছিল। সেটা নিয়ে এখনও আমরা সবসময়ের জন্যই আমরা রিকোয়েস্ট করছি গভর্নমেন্টকে, যদি এটা 3 থেকে 1 করা যায় তাহলে অ্যাকচুয়ালি কী হবে না, অনেক ক্রেতাই কিনতে পারবে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সরকারের কাছে আমরা পৌঁছে দিতে পারবো এই এবিপি আনন্দের পর্দা থেকে। আমি চলে যাচ্ছি মিস্টার ভট্টাচার্যের কাছে, ডিরেক্টর অফ শালিমার্স। এই যে এফএমসিজি প্রোডাক্ট সেটা তো রুরাল এরিয়া বা গ্রাম্য এলাকাতেও প্রচণ্ডভাবে পৌঁছয়, এবং সেখানে ওই ছোট ছোট দোকান যারা আনঅর্গানাইজড রিটেল সেক্টর হিসেবে পরিচিত, তো সেই মানুষগুলোর কাছে এই জিএসটির বার্তাটা পৌঁছে দেওয়া বা জিএসটির যে পরিবর্তন, সেই পরিবর্তনের পরে সঠিক এমআরপিতে বিক্রি করা, এই ব্যাপারটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করতে আপনাদের কতটা সোজা কিংবা শক্ত লাগছে? আমি পশ্চিমবঙ্গের বাইরেও কথা বলি, যদি আমি নর্থ ইন্ডিয়াতে যাই বা এখানে প্রচুর আনঅর্গানাইজড হেয়ার অয়েল ক্যাটাগরি আছে, কোকোনাট অয়েল ক্যাটাগরি আছে, যারা আনব্র্যান্ডেড ওয়েতে বিক্রি করছে। এবং যখনই এই বার্তাটা গেল, এই বার্তাটা যেতে টাইম লাগবে, সেপ্টেম্বরই এটা হবে না, যখনই এই জিনিসটা আরও পার্কুলেট করতে থাকবে গ্রামের মধ্যে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3-তে, তখনই আমরা একটা রিলেটিভলি আপট্রেডিং বা আপগ্রেডেশন আমরা দেখছি রুরাল কনজিউমার্সদের ক্ষেত্রেও, যারা নন ব্র্যান্ডেড থেকে ব্র্যান্ডেড কোকোনাট অয়েলে শিফট করার চেষ্টা করছে। একদম, থ্যাংক ইউ অনেকগুলো বিষয় বোঝানোর জন্য। আমরা আরেকবার দেবশ্রী ম্যাডামের কাছে চলে যাব। আপনি আমাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে দিন, সেটা হচ্ছে যে এই যে মূলত যে হোটেলগুলো থাকে সেগুলো তো বড় বড় মেট্রো সিটি কিংবা ট্যুরিস্ট লোকেশনে বেশি মানুষ আসে, কিন্তু এর বাইরেও অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে টায়ার 2, টায়ার 3 সিটিসেও বেশ কিছু হোটেল হচ্ছে এবং অনেকে অফবিট লোকেশনে গিয়েও থাকছে। তো আপনি কি মনে করেন যে এই জিএসটি রিফর্ম ওভারঅল ইন্ডিয়ার সমস্ত লোকেশনে যত হোটেল আছে ইনক্লুডিং অল, সেখানে কোনো পরিবর্তন আনতে পারে কিনা হোটেল ইন্ডাস্ট্রিতে? একটা ইউনিফর্মিটি ইন জিএসটি রেট আনলে উইথ ইনপুট ট্যাক্স, রিটার্ন অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট উইল মেক ইট মাচ মোর অফোর্ডেবল টু পিপল। বিকজ এখন কি হচ্ছে, আমরা চাইলেও ভাড়া কমাতে পারবো না, কোথাও না কোথাও আমাকে ভাড়াটা বাড়াতেই হবে। যতই আমি বলি আমরা প্যাকেজে বিক্রি করি, যতই আমি বলি হাই সিজন মান্থ, লো সিজন মান্থ, হ্যাভিং সেড দিস, আমরা হয়তো 7.5% ঘর ভাড়া চার্জ করতে পারি, যেখানে 7.5%-এর নিচে জিএসটি হবে 5%, রেস্টুরেন্টের চার্জ হবে 5%, কিন্তু ওই হোটেলে যদি আপনি ব্যাঙ্কোয়েট করেন জিএসটি চার্জ হবে 18%। ওরে বাবা, আবার একটা প্রচণ্ড জটিল অঙ্ক, তবে উনি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করলেন। আমি খোসলা ইলেকট্রনিক্সের এমডি খুশবু খোসলার কাছে আরও একবার চলে যাচ্ছি। আপনি ছোট করে একটু বলুন যে আফটার রিফর্ম এই টিভি অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মার্কেটে দিওয়ালি কেমন কাটলো? বাম্পার সেল, ছোট করে বলতে গেলে বাম্পার সেলই বলবো। প্রত্যেকটা ফেস্টিভিটিতে আমরা একটা 20 to 25% সার্চ এক্সপেক্ট করি, আর আমার মনে হয় গয়নাঘাটি আর গোল্ডের পরে আমাদের ইলেকট্রনিক্স মার্কেটই ধানতেরাসের জন্য একটা ম্যাক্সিমাম সেল নিয়ে আসে।
তো ওইটাই আমরা এবার 35 to 40% সার্চ দেখতে পেরেছি, কেন কি সবাই একটা ফেস্টিভ মুডেও ছিল আর তোর সঙ্গে একটা হয় না একটা হাসল মাইন্ডসেট ছিল কি হ্যাঁ দামটা কম হয়ে গেছে, যদি আবার কোনো চেঞ্জ হয় আর কিছু হয় তো আমি এই প্রোডাক্টের ভ্যালু চেঞ্জটার অ্যাডভান্টেজ যত তাড়াতাড়ি নিতে পারি ওটাই ভালো। তো এটা দেখতে গেলে আমাদের এই সেলটা খুবই আমাদের ভালো হলো বিকজ অফ দ্য জিএসটি রিফর্ম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি সম্ভবত হ্যাপিয়েস্ট পারসন আফটার দ্য রিফর্ম, আমি এটা দেখলাম। আমি অনির্বাণ বাবুর কাছে চলে যাব। আপনার যদি একটু মতামতটা বলেন, এই যে আফটার রিফর্ম একটা তো হয় যে আইন তৈরি করা, আর একটা হয় যেটা ইমপ্লিমেন্ট করা, তো বেটার বা বেস্ট ইমপ্লিমেন্টের জন্য কি কি পদ্ধতি আপনি মনে করেন নেওয়া উচিত? ভারতবর্ষের অর্থনীতিতে চাহিদাটা বাড়ানোর দরকার ছিল। খুশবু ম্যাডাম যেরকম বললেন যে ওখানে সেলটা বেড়ে গেছে, তার মানে আগে যতটা এসি কেনা হতো এখন তার থেকে বেশি এসি কেনা হবে, তার থেকে বেশি হয়তো টিভি কেনা হবে। মানুষের এই ডিমান্ডটা যত বাড়বে তত কিন্তু ম্যানুফ্যাকচারাররা ম্যানুফ্যাকচারিং করবার জন্য ইন্টারেস্ট গ্রো করবেন এবং তাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। মানুষ যাতে নতুন করে তার চাকরিটা পান এবং আগামী দিনে সরকারের যেটা দৃষ্টি থাকবে সেটা হচ্ছে সমস্ত স্টেক হোল্ডার্সদেরকে যাতে এই সুবিধাটা দেওয়া যায়, যারা ব্যবসা করছেন যেসব অসুবিধাগুলোর কথা বলছিলেন সেইগুলো যাতে কিছু সময়ের জন্য হলেও যাতে আগামী দিনে সলভ করা যায়, তাহলেই কিন্তু এই ভারতবর্ষের অর্থনীতির চাকাটা আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমি প্রত্যেকে আজকে যারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ত, তথাপি তারা আমাদের এখানে এলেন, সময় দিলেন এবং একটি কঠিন বিষয়কে যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করলেন। আমি এবিপি আনন্দের পক্ষ থেকে এনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।